হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এসএলএসটি প্রিলিমিনারি টেস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ম্যাথামেটিক্সের প্রথম ক্লাস এলসিএম এবং এইচসিএফ অর্থাৎ লসাগু এবং গসাগু এই অধ্যায়টা সম্পূর্ণ জানব। প্রথমে খুব ইজি মেথডে অনেকেই হয়তো ভুলে গেছেন বিষয়গুলো, আমি সেই খুব সাধারণভাবে আমরা যে লসাগু গসাগু করি সেটা দেখাবো। যারা জানেন তারা বোর হবেন না, কারণ তার পরের স্টেপেই আমি শর্ট ফর্মে এগুলো কী করে করতে হয় সেইগুলো আসবো, এবং পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সরাসরি সেই ধরনের প্রশ্নগুলো আলোচনা করব এবং সেগুলো কীভাবে সলভ করতে হবে। দু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোও কিন্তু আমি এখানে লিখে দেবো এবং পিডিএফটাও পরে শেয়ার করে দেবো। কয়েকটা ফর্মুলা এখান থেকে করতেই হয় লসাগু গসাগুর, এবং সেখান থেকে কিন্তু খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা উত্তরগুলো বের করে নিতে পারি। তো প্রথমে একেবারেই বিষয়টা মনে করার জন্য আমরা কিভাবে এলসিএম এবং এইচসিএফ করতাম সেটা আমরা একটু মনে করে নেব। ধরা যাক এরকম সংখ্যা দেয়া আছে 15, 24, 32, 45, এর লসাগু নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো আমরা কি করতাম, সিম্পলি এইগুলো এটা কত দিয়ে ভাগ যাবে আমরা দেখতাম। মিনিমাম দুটো সংখ্যা হলে আমরা এটা ভাগ দিতাম এভাবে। আচ্ছা, এটা 5 দিয়ে এভাবে আমরা এটা ভেঙে নিয়ে তারপর এগুলোকে গুণ করে দিতাম এবং সেখানে আনসারটা আমরা পেয়ে যেতাম। এলসিএমের আনসারটা আমরা পেয়ে যেতাম। এটা নর্মাল সাধারণ নিয়মে আমরা ছোট থেকে এভাবে শিখে এসেছি, এভাবে এগুলো বের করতাম এবং এখানে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে এলসিএমের আনসার আমরা বলতাম। তো এভাবে আমরা লসাগুটা করতাম এবং গসাগুটা আমি আরেকবার দেখিয়ে দেবো, তারপরে আমি শর্টকাট মেথড বা বিষয়টা একটু পরিষ্কার করে আমরা বুঝে নেব। ধরা যাক দুটো সংখ্যা দেওয়া হয়েছে এবং সেই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো আমরা সাধারণভাবে সেটা ডিভিশন করতাম। এরকম ধরা যাক দুটো সংখ্যা দেওয়া আছে, এখানে আমরা গসাগু বা এইচসিএফ ধরতাম 13। তো এভাবে আমরা সিম্পল সাধারণভাবে এরকমভাবে করতাম। জাস্ট মনে করানোর জন্য আমি এটা দেখালাম, জাস্ট মনে করানোর জন্য। এবার আমরা বিষয়টা একটু বুঝবো, ব্যাপারটা কি। আমরা যখন বলছি এলসিএম, এর কি অর্থ দাঁড়াচ্ছে? লোয়েস্ট কমন এম মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল। এখন মাল্টিপল বলতে কি বোঝায়? আমরা মাল্টিপল বের করি কিভাবে? ধরা যাক 3, এর মাল্টিপল কত হবে? 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 15 18, এভাবে আমরা পরপর এগুলো বের করতাম। এটাকে বলা হচ্ছে মাল্টিপল, বলা হচ্ছে এটাকে। হ্যালো, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? অযথা ওই মাইক্রোফোনটা অন করবেন না, মাইক্রোফোনটা অন করবেন না, ডিস্টার্ব হচ্ছে। মাইক্রোফোনটা কেউ অন করবেন না বা ভিডিও কেউ অন করবেন না। তো এটা হচ্ছে মাল্টিপল। 3 এর মাল্টিপল হচ্ছে প্রত্যেকটা একটা
3-এর এক একটা মাল্টিপল, গুণ করে আমরা পাচ্ছি এগুলো। আবার 4-এর ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখব 8, 12, 16, 20, 24, 28, 32 এভাবে চলতে থাকবে। 6-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 12, 18, 24, 30, 36, 42, 48 এরকম অসংখ্য সংখ্যা আমরা পাবো। তো এগুলো হচ্ছে মাল্টিপল। আমরা মাল্টিপল বিষয়টা দেখলাম। এবার রয়েছে কমন মাল্টিপল। এদের মধ্যে কমন মাল্টিপল কোনগুলো আছে, কমন কোনগুলো আছে আমরা যদি 3টে সংখ্যা দেখি তাহলে দেখব এগুলো হচ্ছে সব কমন। আবার 24টাও কমন, 24টাও কমন। এরকম আরও যদি সংখ্যা আমরা বাড়াতে থাকি তাহলে আরও অনেক কমন মাল্টিপল আমরা পাবো। তো কমন হলো, মাল্টিপল হলো। এর বলা হচ্ছে কি লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে 3, 4 এবং 6-এর 3, 4 এবং 6-এর লোয়েস্ট কমন মাল্টিপল কোনটা হলো 12। তাহলে 3, 4, 6-এর এলসিএম বা লসাগু হবে 12। তো বিষয়টা হচ্ছে এইভাবে আসছে, বিষয়টা এইভাবে আসছে, আমরা তো করি ওইভাবে, কিন্তু বিষয়টা আসে এখান থেকে যে লোয়েস্ট কমন মাল্টিপল, প্রত্যেকটার একটা কমন মাল্টিপল আছে এবং সবচেয়ে লোয়েস্ট যে সংখ্যাটা সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে 12 হচ্ছে সেটা। এখন আমরা করার সময় তো এরকম সব আলাদা আলাদা লিখে করতে পারি না, বিষয়টা কোথা থেকে আসছে সেটা বোঝানোর জন্য আমি এটা দেখালাম। এবার চট করে আমরা কি করে বের করব কোনো সংখ্যা, কোনো কয়েকটা সংখ্যার যখন এলসিএম বের করতে দেওয়া হবে সেটা চট করে আমরা কীভাবে বের করব। ধরা যাক এরকম সংখ্যা দেওয়া হয়েছে 6, 12, 24, 48। এর এলসিএম বের করতে দেওয়া হয়েছে। তো এখানে কি হয়, যখনই এলসিএম বের করতে দেওয়া হবে তখনই একটা জিনিস দেখতে হবে, বড় যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে বাকি সবগুলোকে ভাগ করা যাচ্ছে কিনা। বাকি সব সংখ্যা দিয়ে যদি সেটাকে ভাগ করা যায় তাহলে এই বড় সংখ্যাটাই হবে এলসিএম, এই বড় সংখ্যাটাই হবে আনসার। এখানে যাচ্ছে 6 দিয়ে যাচ্ছে, 12 দিয়েও যাচ্ছে, 24 দিয়েও যাচ্ছে, তাহলে এইটা হবে আনসার। এখন যদি না যায় কোনো সংখ্যা, এরকম হতেই পারে অনেকগুলো সংখ্যা রয়েছে তার মধ্যে বড়টাকে অন্য সব সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। ধরা যাক এরকম রয়েছে 30টা সবচেয়ে বড় রয়েছে, এখন 5 দিয়ে যায়, 15 দিয়ে যায়, কিন্তু 20 দিয়ে যায় না। তখন কি করতে হবে, তখন এই 30-এর তখন মাল্টিপল করতে হবে। এর যে সবচেয়ে কম মাল্টিপলটা সেটা কত, 60। 30 × 2 60 হলো সবচেয়ে ছোটোটা। 60 দিয়ে দেখতে হবে বাকি যাচ্ছে কিনা, যদি না যায় তাহলে এরপরে 30 × 3 করে দেখতে হবে বাকিগুলো যাচ্ছে কিনা। এভাবে এটা বাড়াতে থাকতে হবে। তাহলে 60 দিয়ে দেখা গেল বাকি সবগুলোই কিন্তু ভাগ করা যাচ্ছে। তাহলে এখানে এলসিএমটা হবে এইটা। তো যখনই এলসিএম বের করতে দেওয়া হবে তখন আমাদের কাজ হবে প্রথম সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখা। যদি যায় তাহলে সেটাই সরাসরি হচ্ছে তার এলসিএম। এখন এরকম সবসময় যে এত সহজ দেওয়া হবে যে এলসিএম বের করো, এরকম তো হবে না। কিন্তু আমরা যখন অন্য বড় অঙ্ক করব তখন আমাদের চট করে কোনো কিছুর এলসিএম বের করতে হতে পারে বা হবে, তখন আমরা কিন্তু এইটা জাস্ট দেখেই যে একটা বড় সংখ্যা তাহলে কত 48, তাহলে এগুলোকে 48 ভাগ যাচ্ছে প্রত্যেকটা, তাহলে 48 আনসার। বা এরকম ক্ষেত্রে যেখানে যাচ্ছে না সেক্ষেত্রে সেটাকে গুণ করব, তারপর পর যে মাল্টিপলগুলো সেগুলো করতে থাকবো, যেইটাকে সবকটা দিয়েই ভাগ যাবে সেটাই হচ্ছে আনসার। এরকমভাবে হবে। এবার যদি মৌলিক সংখ্যা এসে যায়, যদি এরকম হয় 7, অন্যগুলোকে কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, বা একটাকে যাচ্ছে অন্যগুলো দিয়ে ভাগ যাচ্ছে না, এরকম ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে 7 এটা যাচ্ছে কিন্তু এখানে যাচ্ছে না, 13 দিয়ে তো যাচ্ছে না, এক্ষেত্রে কি হবে, এই যে দুটো সংখ্যা রয়েছে, যে দুটো বড় এই সংখ্যা দুটো, এটা মাল্টিপল, এখানে মাল্টিপল করে দিতে হবে, দিয়ে যেটা আনসার আসবে সেটাই হচ্ছে তার এলসিএম। তো এরকমভাবে বিভিন্ন টাইপের যে
সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা সংখ্যার কিন্তু আমরা চট করে এলসিএম বের করে নিতে পারবো। তাহলে এটা সব গুণ করে এটা দাঁড়াবে 182, এই দুটো গুণ করে দাঁড়াবে 182, এটাই হচ্ছে এখানে আনসার। আরেকটা এরকম সংখ্যা দেখাবো যেটা ডিভিশন চট করে যায় না। ধরা যাক 4, 12, 17, 24। তো এখানে 4 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে যাচ্ছে 24কে, কিন্তু 17 দিয়ে কোনোভাবেই যাচ্ছে না। তখন কি হবে? তখন এই দুটো মাল্টিপল করে দিতে হবে। এই দুটো মাল্টিপল করে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার, সেটাই হয়ে যাবে আমাদের আনসার। এই দুটো মাল্টিপল করে আসবে, এটাই হচ্ছে আনসার। তো এরকমভাবে আমরা যখনই এলসিএম আমাদের করতে প্রয়োজন হবে বা অঙ্কে দেয়া হবে তখনই কিন্তু আমরা সংখ্যা দেখব, যেইটা বড় সংখ্যা হবে বাকিগুলো দেখব, সেটা দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটাই হচ্ছে আনসার। যদি না যায় তার গুণিতক করে দেখতে হবে বাকিগুলো দিয়ে যাচ্ছে কিনা। যদি সেই গুণিতক করেও না যায়, কয়েকটা গুণিতক করে আমরা দেখলাম যাচ্ছে কিনা, যদি তাও না যায় তখন কি করতে হবে? যে সংখ্যা দুটো পড়ে থাকছে সেটা আমরা মাল্টিপল করে দেবো, যে আনসারটা আসবে সেটাই হচ্ছে এটার এলসিএম। তো এটাই হচ্ছে চট করে এলসিএম বের করার পদ্ধতি। এবার আমরা এইচসিএফটা দেখব এবং তারপরে আরও কী ধরনের অঙ্কগুলো এখান থেকে চলে আসে, এলসিএম এইচসিএফ থেকে আরও কী ধরনের অঙ্ক আসে সেইগুলো আমরা পরপর দেখব। এইচসিএফ গসাগু এইচসিএফ বলি কেন? কারণ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই তিনটে এখানে রয়েছে। তো প্রথমে বলছে ফ্যাক্টর। তো ফ্যাক্টর জিনিসটা কি? ধরা যাক একটা সংখ্যা, তার ফ্যাক্টর করতে দেওয়া হয়েছে। তো ফ্যাক্টর মানে কি? এই যে 12, এটাকে এর ফ্যাক্টর কত হবে? 1 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যায়, 6 দিয়ে যায়, আর 12 দিয়ে যায়। আর একটা সংখ্যা ধরা যাক 24, এটাকে 1 দিয়ে যায়, 2, 3, 4, 6, 8, 12, 24, এইগুলো দিয়ে ফ্যাক্টর করা যাচ্ছে। এবার এখানে বলছে কমন ফ্যাক্টর। তো এখানে কমন ফ্যাক্টর অনেক রয়েছে, কিন্তু আবার বলা হচ্ছে হাইয়েস্ট। তো হাইয়েস্ট কোনটা? এখানে সবচেয়ে বড় কমন ফ্যাক্টর কোনটা? 12। তাহলে এখানে এইচসিএফ বা গসাগু হবে 12। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর বিষয়টা হচ্ছে এইটা। এবার আমরা চটজলদি বের করব কিভাবে? এইচসিএফ যদি চট করে বের করতে দেওয়া হয় তাহলে আমরা কীভাবে বের করব? ধরা যাক 3টে সংখ্যা দেওয়া হয়েছে, 6, 12 এবং 18। 6, 12 এবং 18। তো এখানে আমরা কি করব? এলসিএমের ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে আমরা যেমন বড় সংখ্যাটা ধরছিলাম, এখানে আমরা ধরব সবচেয়ে ছোট সংখ্যাটা এবং দেখব বাকিগুলোকে ভাগ যাচ্ছে কিনা। তো এখানে যাচ্ছে, তাহলে যদি যায় তাহলে এই ছোট সংখ্যাটাই হবে আনসার। এটাই হচ্ছে গসাগুর শর্টকাট নিয়ম। এবার যখন আটকে যাবে, যখন যাবে না, ধরা যাক এরকম 8, 20, 28, 44 এরকম সংখ্যা দেওয়া হয়েছে। তাহলে যাচ্ছে না, তখন কি হবে? তখন সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাকে আমরা ফ্যাক্টর করব। তো এর ফ্যাক্টর করলে কত বেরোবে? যেহেতু ফ্যাক্টর, আমরা এলসিএমের ক্ষেত্রে কি করছিলাম? মাল্টিপল করছিলাম, গুণিতক গুণ করে দেখছিলাম। এখানে কিন্তু ফ্যাক্টর করতে হবে, যেহেতু এটা গসাগু, ছোট সংখ্যাটা ফ্যাক্টর করতে হবে। এবার এর মধ্যে যে ফ্যাক্টরটা দিয়ে বাকি সবগুলোকে ডিভিশন করতে পারছি সেই ফ্যাক্টরটাই কিন্তু এখানে হবে হাইয়েস্টটা, সবচেয়ে বড়টা। এর মধ্যে যে সবচেয়ে বড়টা দিয়ে যদি বাকিগুলোকে ভাগ করা যায়, সেই বড় সংখ্যাটাই, সেই বড় ফ্যাক্টরটাই হবে আনসার। তাহলে এখানে আনসার হচ্ছে 4। এখানে আনসার হচ্ছে 4, যেহেতু এটা হাইয়েস্ট ফ্যাক্টর করলাম এবং হাইয়েস্ট ফ্যাক্টর এখানে, তাহলে এটা হবে 4 আনসার হবে।
এরকমভাবে এগুলো থাকবে। এর থেকে যদি বড় সংখ্যা হয় তখন নিয়মটা একই থাকবে। ধরা যাক এরকম শূন্য দেয়া এলো 750, 6300, 189, এরকম বড় বড় সংখ্যা যখন আসবে, তো আমরা কি করতে পারি, খুব সিম্পলি জিরোগুলোকে ওমিট করে দিয়ে আমরা হিসাবটা করতে পারি। তো এখানে একই নিয়মে এটা ফ্যাক্টর করতে হবে, দিয়ে যে সংখ্যাটা দেখলাম এখানে একটা সংখ্যা আসবে, বড় বড় ফ্যাক্টরগুলো আসবে। সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা আসবে, যেহেতু আমরা শূন্যটা বাদ দিচ্ছি, সেই ফ্যাক্টরের সাথে আমরা জিরোটা যোগ করে নেব। তো এখানে যেটা আসবে সেটা আসছে 15 আসবে। এখানে যে বড় ফ্যাক্টরটা আসবে, যেটা দিয়ে সবকটাকে যাচ্ছে ভাগ, সেটা আসবে 15। তো আমরা যখন আনসারটা লিখব, যেহেতু শূন্যটা কেটে দিয়েছিলাম সেই কারণে এখানে আনসারটা লিখব 150। তো এইভাবে আমরা শুধু সংখ্যাগুলো দেখে, লসাগুর সময় বড় সংখ্যাটা দেখে এবং গসাগুর সময় ছোট সংখ্যাটা দেখে লসাগু গসাগু কিন্তু চট করে নির্ণয় করে নিতে পারবো। এখন এরকম সহজ অঙ্ক তো দেওয়া হবে না, আমি বললাম এটা বিভিন্ন অঙ্কেতে কাজে লাগবে, আমাদের চট করে লসাগু গসাগু বের করার ক্ষেত্রে কাজে লাগবে। এখন এত সহজ জিনিস দেওয়া হবে না, তো এটা আমরা কাজে লাগাবো বিভিন্ন বড় অঙ্ক করার সময়। তাহলে এখানে অঙ্ক কীরকম পড়ে, বা অঙ্ক পড়লে আমরা কি করব, কয়েকটা ফর্মুলা আছে যেগুলো করতেই হয়, এবং এই ফর্মুলাগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে, একটা প্রশ্ন অবশ্যই থাকে এই ফর্মুলাগুলো থেকে। আমি একটু লিখে দিচ্ছি, পিডিএফটা আমি পরে শেয়ার করে দেব। তো খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা কয়েকটা রয়েছে এবং সেখান থেকেই অঙ্কগুলো হয়। যেমন এখানে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তো এটা থেকেই এই ফর্মুলাটা মনে রাখতে হবে এবং এটা থেকেই বাকি অন্যান্য ফর্মুলাগুলো চলে আসবে। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু করলে যা আসবে সেই দুটি সংখ্যার গুণফল করলে কিন্তু আনসারটা তাই আসবে। এবার যদি এখান থেকে বলা হয় দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার লসাগু, এটা হলে তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারবো। এটা তাহলে আমরা যদি গসাগুটা উল্টো দিকে নিয়ে চলে যাই, আমরা গসাগুটা যদি এদিকে নিয়ে চলে যাই, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব, অর্থাৎ সংখ্যা দুটির লসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। নতুন কিছু নয়, এটা থেকেই, এই ফর্মুলাটা থেকেই আমরা এটা বের করতে পারি, এটা থেকে এটা বের করতে পারি। আমরা বলছিলাম দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এটা হচ্ছে ফর্মুলা। দুটি সংখ্যার যে গুণফল দাঁড়াবে এবং ওই দুটি সংখ্যার যে লসাগু এবং গসাগুর গুণফল দাঁড়াবে, সেই দুটো হবে সমান। এটা হচ্ছে নিয়ম, এটাই হয়। তো এখান থেকে আমরা এটা বের বলতে পারি যে সংখ্যা দুটির লসাগু যদি বের করতে হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল এটা এদিকে চলে আসবে, বাই গসাগু হয়ে যাবে, তাহলে আমরা লসাগুটা পেয়ে যাব। একইভাবে দুটি সংখ্যার গসাগু যদি বের করতে হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু হবে। লসাগুটা এদিকে চলে যাবে, নিচে চলে যাবে, তাহলে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, এটা হয়ে যাবে আনসার। এবার এই ফর্মুলাটা এত ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষাতে যেখানে ম্যাথ খুব হার্ড লেভেলের আসে না, মিডিয়াম লেভেলের ম্যাথ আসে, খুব হার্ড লেভেলের ম্যাথ ব্যাংকিং ছাড়া দেওয়া হয় না। তো ব্যাংকিং বাদে অন্যান্য এক্সাম যদি আমরা দেখি, তাহলে এই ফর্মুলাটা থেকে একটা প্রশ্ন সাধারণত জিজ্ঞাসা করা হয়। ডাব্লিউবিসিএসে আমরা যদি প্রিলিমসের দেখি কোয়েশ্চেন, তাহলে দেখব এখান থেকে একটা প্রশ্ন প্রায় বছরই দেখতে পাওয়া যায়। তো এই ফর্মুলাটা এতটাই গুরুত্বপূর্ণ। আমি পিডিএফটা দিয়ে দেব, কয়েকটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। এটা হলো। এরপর আরও অনেক ফর্মুলা আছে, সেগুলো আমরা করার সময় দেখব। আর যখন ভগ্নাংশ আসে
ভগ্নাংশের ক্ষেত্রে কী হয় একটু বলে দিই, ভগ্নাংশটাও দেওয়া হয় বারবার। ভগ্নাংশে যদি লসাগু বলা হয়, লসাগু যদি করতে দেওয়া হয় ভগ্নাংশের, পূর্ণ সংখ্যার নয় ভগ্নাংশের, তখন কি করতে হয়? ধরে যাক এরকম দেওয়া হয়েছে, এরকম দেওয়া হয়েছে ভগ্নাংশের লসাগু করতে দেওয়া হয়েছে, তাহলে এখানে কি করতে হবে? এখানে করতে হবে এই যে লবগুলো ওপরে যেগুলো রয়েছে, লবগুলোর লসাগু, আর এই যে হরগুলো রয়েছে এদের গসাগু করতে হবে। অর্থাৎ যখন লসাগু করতে বলা হচ্ছে তখন লবগুলির লসাগু এবং হরগুলির গসাগু করতে হবে, হরগুলির গসাগু করতে হবে এবং লবগুলির লসাগু করতে হবে। এটা হচ্ছে ভগ্নাংশের লসাগুর নিয়ম। এবার যদি ভগ্নাংশের গসাগু দেয় তাহলে তাহলে কি হবে? তখন ব্যাপারটা উল্টে যাবে। এখানে এটা হয়ে যাবে লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু। তো এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম। অর্থাৎ যেটা থাকছে হরগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে, বাকিটা উল্টো হচ্ছে। হরগুলোর ক্ষেত্রে, লবগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে, এবং এখানে গসাগু ছিল, তাহলে লবগুলোর ক্ষেত্রে গসাগু, এবং তাহলে বাকিটা উল্টো হচ্ছে, অর্থাৎ হরগুলোর ক্ষেত্রে সেটা লসাগু হবে। সুতরাং এটা খুব মনে রাখলেই হবে যে যখনই ভগ্নাংশের ক্ষেত্রে দেওয়া হবে, যেটা দেওয়া হবে লবগুলোর ক্ষেত্রে সেটা, আর হরগুলোর ক্ষেত্রে তার উল্টোটা, তাহলে এটা মনে থাকবে। তো এইভাবে এগুলো হয়। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। কী ধরনের অঙ্ক দেওয়া হয় বা দেওয়া হবে, যে ধরনের অঙ্ক দেওয়া হবে সেগুলোতে চলে যাব। এইগুলো ইউজ করেই আমরা সব করব, কোনো অসুবিধা নেই। ধরা যাক এরকম অঙ্ক দেওয়া হলো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 1989। যদি একটি সংখ্যা 117 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? তো এক্ষেত্রে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব। আমরা কি দেখেছিলাম? দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে লসাগু এবং গসাগু কিন্তু দেয়া রয়েছে এবং একটি সংখ্যাও দেয়া রয়েছে। তাহলে বিষয়টা কীরকম দাঁড়াবে? আমরা একটা সংখ্যা এক্স ধরতে পারি, অর্থাৎ আমি ফর্মুলাটা একবার লিখে করছি তাহলে আরও সহজ হবে। এখানে ফর্মুলাটা ছিল কীরকম? দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এবার এখানে একটা সংখ্যা বলে দেয়া আছে, একটা সংখ্যা বলে দেয়া আছে। তাহলে আমরা একটা এক্স ধরবো, অর্থাৎ একটা যদি এক্স হয়, এক্স ইন্টু 117, এটা সমান লসাগু গসাগুটা দেয়া রয়েছে, গসাগু 13, লসাগু এত, এটা 13 ইন্টু 1989। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 117টা নিচে চলে আসবে, তাহলে 13 ইন্টু 1989 বাই 117। এবার এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব খুব সহজে। ক্যালকুলেশন করলে, কাটাকাটি করলে আমরা আনসার পেয়ে যাব। এখানে আনসার আসবে 221। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এইটা একেবারে মাথায় গেঁথে নিতে হবে, এটা থেকে বাকি ফর্মুলাগুলো চলে আসছে। তো এই হলো অঙ্ক। যারা রেলের গ্রুপ ডি দেবে, গ্রুপ ডির ক্ষেত্রেও এরকম অঙ্ক থাকবেই। ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে থাকে, আমাদের পিটিতেও থাকবে, সমস্ত জায়গাতেই এই লসাগু গসাগু যেখানে থাকে এরকম অঙ্ক একটা দেওয়া হয়। তো চট করে এটা কিন্তু আমরা সাথে সাথেই ক্যালকুলেশনটা করে নিতে পারবো, কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারবো। এটা একটা হলো।
এবার সরাসরি লসাগু গসাগু নির্ণয় করতে দেওয়া হতে পারে, তো সেটা আমি এখানে দেখাচ্ছি না, কারণ লসাগু গসাগু ওই ডিভিশন করে যেটা করতে হয়, যেটা আমি একদম প্রথমেই দেখালাম যে কীভাবে ডিভিশন করে করতে হয়। হয়তো একটু বড় সংখ্যা দেওয়া হলো, ভাগ করে ওটা বের করতে হবে লসাগু গসাগু। এবার এরকম মানে সরাসরি বলা হয় না যে লসাগু করো গসাগু করো, ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয় যেটাতে আমাদের লসাগু গসাগু করতে হয়। তো সেক্ষেত্রে কীরকম ধরনের প্রশ্ন আসে সেটা আমাদের বুঝে লসাগু কিংবা গসাগু করতে হবে। ধরা যাক এরকম প্রশ্ন হলো, এক ব্যাগ মার্বেল 3, 5 অথবা 6 জন ছাত্রের মধ্যে কোনো বাড়তি না রেখে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। এক্ষেত্রে যদি এরকম করা হয় বা ভাগ করে দেওয়া হবে বলা হলো, সেক্ষেত্রে ব্যাগে ন্যূনতম কতগুলো মার্বেল থাকতে পারে। এমন সংখ্যার মার্বেল আছে যেটাকে যদি প্রত্যেককে 3টে করে দেওয়া হয় তাহলেও একটা পড়ে থাকবে না, যদি প্রত্যেকে 5টা করে দেওয়া হয় তাহলেও একটা করে পড়ে থাকবে না, আবার যদি প্রত্যেকে 6টা করেও দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাহলেও একটাও পড়ে থাকবে না। তো এক্ষেত্রে আমরা কি নিয়ম অ্যাপ্লাই করব? এক্ষেত্রে আমরা লসাগু করব নাকি গসাগু করব, এটা আমি একটু জিজ্ঞাসা করছি, যারা রয়েছে তাদের জিজ্ঞাসা করব যে যদি এরকম প্রশ্ন হয় যে হ্যাঁ স্যার লসাগু। হ্যাঁ, কেন লসাগু করব? হ্যাঁ, শুনতে পেলাম না, কেউ একজন বলুন। লসাগু করতে হবে, হ্যাঁ তার কারণ হচ্ছে মানে যেহেতু 3, 5 অথবা 6 এগুলো সবই এর থেকে বেশি হতে হবে। সমান ভাগে ভাগ করতে গেলে 6 জনকে বা 5 জনকে বা 3 জনের মধ্যে যদি সমান ভাগে হ্যাঁ কোনো জিনিস ভাগ করে দিতে হয় তাহলে তার থেকে বেশি হতে হবে, তবেই একদম একদম ভাগটা একদম সম্পূর্ণ। বেশি তো হতেই হবে, যেহেতু মাল্টিপল, লসাগু মানে হচ্ছে মাল্টিপল করা, তো এদের প্রত্যেকের মাল্টিপল করে তো এমন একটা সংখ্যা আসবে যেটাকে প্রত্যেক সবকটা দিয়েই ভাগ যাবে, এবং সেটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। সেটা তাহলে সেই ডিভিশনটা আমরা করতে পারবো। তো তাহলে এই 3টের যখন আমরা এলসিএম বের করব সেটা দিয়ে বাকিগুলো করা যাবে। তো এখানে আমরা যদি এমনি কোনো কিছু ক্যালকুলেশন না করে যদি করা হয় তাহলে এটাকে আমরা যাচ্ছে না প্রত্যেকটা দিয়ে, বড়টাকে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে না, তাহলে এটাকে আমরা 6টাকে মাল্টিপল করতে থাকবো, 12 এরকমভাবে। তো 5 দিয়ে যখন যাবে তখন হচ্ছে 30 আসছে, এবং সেটাকেই কিন্তু বাকি সব কটা দিয়ে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ এই এমনভাবে ডিভিশন করা দেওয়া হচ্ছে যে সংখ্যা আছে 30টা এবং প্রত্যেকটা ডিভিশন হচ্ছে একটাও পড়ে থাকছে না। তো এরকমভাবে এটা বুঝতে হবে আমাদের এরকম অঙ্কের ক্ষেত্রে যে এক্ষেত্রে আমাদের এলসিএম করতে হবে নাকি এইচসিএফ করতে হবে। তো এরকম প্রচুর দেওয়া হবে, এলসিএম এইচসিএফ থেকে ম্যাথ তো থাকবেই, নিশ্চিত থাকবে, কোনো সন্দেহ নেই। এবং এই অধ্যায়টা এভাবেই করতে হবে এবং খুব ইজি একটা অধ্যায়, সেই জন্য আমি এটা দিয়ে শুরু করলাম। তো এরকম হলো। আরেকটা খুব কমন দেখতে পাওয়া যায় এরকম ধরনের অঙ্ক, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18 এবং 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো এক্ষেত্রে কি করতে হবে এবং কেন করতে হবে, কি বলতে চাওয়া হয়েছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা
এখানে 12, 15, 18 আর 27-এর এলসিএমটা বার করতে হবে। হ্যাঁ আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। নাইন নাইন এবার নাইন সেটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ এবার সেটা দিয়ে ভাগ করতে হবে। যেটা আবার যে অবশেষটা বেরোবে সেটা মাইনাস করলে ওই বৃহত্তম একদম সংখ্যাটা বেরিয়ে যাবে। একদম একদম। তো এক্ষেত্রেও কিন্তু কমনের কথাই বলা হচ্ছে। আমরা যেটা এলসিএম দেখলাম যে সেখানে বলা হচ্ছে, আমি লোয়েস্টটা বাদ দিচ্ছি, কমন মাল্টিপল। এখানেও কিন্তু সেই কমন মাল্টিপলের কথা, এটা যদি ইংলিশে লেখা হতো তাহলে লেখাটা কিন্তু তাই আসতো, কমন মাল্টিপল। অর্থাৎ এদের প্রত্যেককে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা দাঁড়াবে যেটাকে এদের প্রত্যেক দিয়ে ভাগ করা যাবে। তাহলে প্রত্যেকের গুণিতকে সেটা আসতে হবে, মাল্টিপলে সেটা আসতে হবে প্রত্যেকের। সুতরাং এখানেও কিন্তু আমরা এলসিএমের দিকে যাব, এলসিএমের দিকে যাব, 12, 15, 18, 27-এর এলসিএমের দিকে যাব। এবং এখানে এলসিএম সরাসরি তো আসছে না, গুণ করে এটা বের করতে হবে। গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে, আমি এখানে পরপর ক্যালকুলেশন করছি না, টাইম লাগবে, 540। এটা এলো এদের লসাগুটা এলো। এবার বলা হচ্ছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, এইটা দিয়ে ডিভিশনটা হবে। এবার বৃহত্তম সংখ্যা বের করতে হবে আমাদের, বলেছে এটা দিয়ে তো যাচ্ছেই, এটা দিয়ে তো যাচ্ছে, কিন্তু এটা তো 4 অঙ্কের নয়, এবং 4 অঙ্কের সবচেয়ে বড় যেটা সেইটাকে ধরতে হবে আমাদের। তো আমরা কি করব, 4 অঙ্কের যে সবচেয়ে বড় সংখ্যাটা রয়েছে, সবচেয়ে বড় যে সংখ্যাটা রয়েছে তার কাছাকাছি আমাদের বের করতে হবে। তো কাছাকাছি যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, এটা দিয়ে ডিভিশন করব, অর্থাৎ এর মাল্টিপল করব, ডিভিশন করলে সেটা বেরোবে। তো 540, 9999 ডিভাইডেড বাই 540। তাহলে আমরা কি করছি, অ্যাকচুয়ালি আমরা কি করছি, 540-এর গুণিতক বের করছি। 540-এর গুণিতক বের করলেই আমরা সেই বড় সংখ্যাটার কাছে পৌঁছে যাব। বোঝা যাচ্ছে তো? আমি পরপর স্টেপ ওয়াইজ করছি। 540টাকে আমরা যদি মাল্টিপল করতে, এটা নিয়ে সন্দেহ নেই যে সবকটা দিয়ে এটাকে ভাগ করা যাবে। এখন আমাদের বলেছে এর বড় বার করতে, তাহলে আমরা এর গুণিতক করতে করতে যাব। তো সেটা সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে এটাকে ডিভিশন করে দেয়া। তো ডিভিশন করলে কিন্তু মিলবে না, একটা ভাগশেষ আসবে। ডিভিশন করলে মিলবে না, এটা একটা ভাগশেষ আসবে। এবার ভাগশেষ যেটা আসবে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে একটা পূর্ণ সংখ্যা পাবো, যেটাকে এটা ডিভিশন করা যাবে। তাহলে ভাগশেষটা এখানে যেটা আসবে, আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, টাইম লাগবে অনেক বেশি। এটা ভাগশেষ আসবে 279। 279 ভাগশেষ আসবে, অর্থাৎ মিলল না, এটা এক্সট্রা হলো। তো এক্সট্রাটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে মিলে যাবে। সুতরাং আমরা 9999 থেকে 279 এইটাকে বিয়োগ দিয়ে দেবো। এটাকে বিয়োগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 9720। 9720 এইটা হচ্ছে 4 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যাকে 12, 15, 18 এবং 27 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। তো যখনই এই সম্পূর্ণরূপে ভাগ করা যাবে কথাটা বলা হবে, আমি 4 অঙ্কের সংখ্যা 5 অঙ্কের সংখ্যা বাদ দিলাম, যখনই অঙ্কে এই সম্পূর্ণরূপে বিভাজ্য কথাটা আসবে তখনই কিন্তু আমাদের এলসিএম বের করে নিতে হবে। তাহলে আমরা এই সম্পূর্ণরূপে বিভাজ্য যার ছিল, যেটুকু এইটুকু অঙ্কের যে ডিমান্ডটা ছিল সেটা আমরা পেয়ে যাচ্ছি 540। এবার 540কে আমরা যখনই মাল্টিপল করব তখনই কিন্তু দেখা যাবে যে এই সংখ্যাগুলো অটোমেটিক এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু ডিভিশন করা যাবে। তাহলে এবার এটা মাল্টিপল করতে করতে এমন একটা সংখ্যায় পৌঁছাতে হবে যেটা হচ্ছে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং এটা দিয়ে বিভাজ্য করা যায়। তাহলে আমরা ঘুরপথে কী করব, 4 অঙ্কের সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যাটাকে দেখে নেব এবং এটা দিয়ে ডিভিশন করে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে মিলে যাবে। যদি অটোমেটিক মিলে যেত সেখানে বাদ দেওয়ার কোনো প্রশ্ন ছিল না, যেহেতু মিলল না আমি বাকি অংশটা বাদ দিয়ে দিলাম এবং বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকলো সেটা 540 দিয়ে ভাগ যাবে এবং সেটাই হচ্ছে 4 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যেটাকে এই প্রত্যেকটা দিয়ে
ডিভিশন করা যাবে, প্রত্যেকটা দিয়ে ভাগ করা যাবে। আশা করছি বোঝা গেছে। কারো যদি বোঝাতে কিছু সমস্যা থাকে একটু বলো, আমি আরেকবার বলে দেবো। এই অঙ্কটা কিন্তু থাকবে, এই ধরনের অঙ্ক, এই বৃহত্তম ক্ষুদ্রতম এই অঙ্ক থাকে একটা। বোঝা গেছে আশা করছি। ওকে, কারো অসুবিধা থাকলে বলবে, পরে জয়েন করলে সেটা নয়, প্রথম থেকে দেখছো অথচ বুঝতে পারছো না, সেটা একটু বলবে। অসুবিধা নেই কারো? ওকে, যদি সমস্যা থাকে লজ্জা না পেয়ে প্রত্যেকে বলবে, কারণ কেউ কোনো সাবজেক্টের এক্সপার্ট নয়, সমস্যা থাকতেই পারে। আচ্ছা, এরপর আরেকটা টাইপ আসে, সেটা কি? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে। বলা হচ্ছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলা হচ্ছে কোন সবচেয়ে ছোট সংখ্যাটা, যেটা কিনা তার সাথে যদি 5 যোগ করা হয় তাহলে যেটা দাঁড়াবে সেটা কিনা 24, 32, 36, 54 প্রত্যেকটা দিয়েই এখানে ডিভিশন করা যাবে, প্রত্যেকটা দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে আমরা কি করব এবং কেন করব? স্যার এখানে 24, 32, 36 আর 54 যদি এলসিএমটা বার করি, হ্যাঁ সেখান থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে সেটাই ক্ষুদ্রতম সংখ্যা হবে না? হ্যাঁ, একদম ঠিকই। তো প্রথমে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কি বলছে, বিভাজ্য হবে, প্রত্যেকটাকে ভাগ করা যাবে, অর্থাৎ সেই ডিভিশনের কথা আসছে, ভাগ করার কথা আসছে, অর্থাৎ এই প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তাহলে একটা বড় এমন সংখ্যা আসবে, এদের সবার এমন একটা মাল্টিপল আসবে যেটা দিয়ে ভাগ করা যাবে, এবং সেটা যেহেতু 5 যোগ করার কথা বলা হচ্ছে, 5 যোগ করার কথা বলা হচ্ছে, তাহলে এখানে 5 যদি আমরা বিয়োগ করে দিই, লসাগু বের করে 5 যদি বিয়োগ করে দিই, 5 বিয়োগ করে দিলে যে সংখ্যাটা দাঁড়াবে তার সাথে 5 যোগ করলেই সেই পূর্ণ সংখ্যাটা পাওয়া যাবে, যেটা দিয়ে ভাগ করা যাবে। তো জাস্ট এটা কিছুই নয়, পাজেল করার জন্য এটাই জাস্ট এক্সট্রা যোগ করে দেওয়া হয়েছিল, এটা যোগ করে দেওয়া হয়েছিল পাজেল করার জন্য। বিষয়টা কি দাঁড়ালো ভেঙে ভেঙে আমরা বুঝবো। এই যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা, এখানে বলতে চাওয়া হচ্ছে যে 24 দিয়ে ভাগ যাচ্ছে সংখ্যাটাকে, 32 দিয়েও ভাগ যাচ্ছে, 36 দিয়ে যাচ্ছে, 54 দিয়েও যাচ্ছে। তাই আমরা এলসিএমে কি দেখেছিলাম, সেই লোয়েস্ট কমন মাল্টিপল দেখেছিলাম। এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল, অর্থাৎ প্রত্যেকটা দিয়েই এমন একটা মাল্টিপল এদের বেরোবে, এদের এমন একটা গুণিতক বেরোবে যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে, প্রত্যেকটা দিয়ে যাবে। তো সেক্ষেত্রে এদের এলসিএম যেটা বেরোবে সেটাই এইটুকুর আনসার। এবার যেহেতু ক্ষুদ্রতম বলেছে, এদের যেটা দিয়ে ভাগ যাচ্ছে, আমরা তো লোয়েস্ট কমন মাল্টিপল তো ক্ষুদ্রতমই, এলসিএমটা তো ক্ষুদ্রতমই, লোয়েস্ট। সুতরাং এখানে আগের অঙ্কটাতে যেমন আমাদের বৃহত্তম বলেছিল বলে আমাদের গুণ করে করে সামনের দিকে এগোতে হয়েছিল, এখানে যেহেতু ক্ষুদ্রতম বলে দেয়া আছে, তার মানে এখানে যে আনসারটা বেরোবে সেই আনসারটাই তো উত্তর, কারণ এটা ক্ষুদ্রতম, লোয়েস্ট কমন মাল্টিপল। ওকে, তাহলে এখানে আর এক্সট্রা কিছু করতে হচ্ছে না, এখানে আমাদের এদের এলসিএম যেটা বেরোচ্ছে সেটাই হয়ে যাচ্ছে এখানে, কিন্তু এই অংশটার উত্তর সেটা কি বলছে, সেটা কত হবে। এখানে আমি আবারও ক্যালকুলেশানে যাব না, এখানে যেটা আসবে এদের লসাগু করে যেটা আসবে সেটা হচ্ছে 864। এটাকে এইগুলো দিয়ে সব ভাগ যায়। এবার বলছে 5 যোগ করলে যোগফলটা নাকি এদের সাথে বিভাজ্য হবে। 5 যোগ করলে, তার মানে এতে অলরেডি 5টা যোগ করা আছে, তবে এতে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা 5 বিয়োগ দিয়ে দিই, এখান থেকে যদি আমরা 5 বিয়োগ দিয়ে দিই,
তাহলে প্রশ্নে আমাকে যেটা ডিমান্ড করা হয়েছে আমি সেটা পেয়ে যাচ্ছি। তাই এটা হচ্ছে 859। ওকে, আশা করছি বোঝা গেছে। এবার যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আবারও বলবো, বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। লজ্জা পাওয়ার কিছু, হ্যাঁ হ্যাঁ বলছি। আমরা প্রথম থেকে এলসিএম আর এইচসিএফ এর ফুল ফর্মটা আমাদের ভালো করে বুঝতে হয়েছে। আমি বুঝিয়েছি আগে যে বিষয়টা কি। লোয়েস্ট কমন মাল্টিপল, অর্থাৎ প্রত্যেকের মাল্টিপল যে সংখ্যাগুলো আমাকে দেওয়া হচ্ছে 6, 12, 24, 38, যে সংখ্যাগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকের এমন একটা মাল্টিপল বেরোবে, প্রত্যেককে সেটা দিয়ে ভাগ করা যায়। এবং সেটা বলছে লোয়েস্ট, সবচেয়ে ছোটোটা। এদের ধরা যাক 5টা সংখ্যা দেওয়া আছে, ধরে নিচ্ছি 3টে সংখ্যা দেওয়া আছে, 6, 12, 24, এরকম 3টে সংখ্যা দেওয়া আছে। বলা হচ্ছে এদের লোয়েস্ট কমন মাল্টিপল কি হবে, অর্থাৎ এদের যে মাল্টিপলগুলো, এদের যে গুণিতকগুলো বেরোবে, প্রত্যেকটা দিয়েই সেটাকে ভাগ করা যাবে এবং সেটা হবে সবচেয়ে ক্ষুদ্রতম, লোয়েস্ট। এলসিএম এর ক্ষেত্রে আমরা তাই দেখলাম, তো এখানে তো তাই বলা হয়েছে যে এই এদের সবচেয়ে ক্ষুদ্রতম বিভাজ্য জিনিসটা কি, তো আমরা তাহলে এলসিএম করব, এটা বুঝে গেলাম। তাই এলসিএম আমরা করেছি। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটা এই 4টে দিয়েই ভাগ যায়, সবচেয়ে ছোট। এটা যদি আমরা ইন্টু 2 করি তাহলেও এইগুলো দিয়ে ভাগ যাবে, কিন্তু আমাদের দরকার নেই, আমাদের ছোটটাই বলেছে, এটা বেরিয়ে গেল। এবার এখানে বলছে কোন এমন সংখ্যা যার সাথে 5 যদি যোগ করা হয়, সে যোগফলটা এদের দিয়ে ভাগ করা যাবে। তার যোগফলটা এদের দিয়ে 5 যদি বিয়োগ করে দিই, যে সংখ্যাটা বেরোবে, এইটা আমরা এখান থেকে ধরলাম, এটার থেকে আমরা যদি 5 যোগ করে দিই, তাহলে সেটা দাঁড়াবে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে এগুলো দিয়ে ভাগ করা যায়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আমরা যদি এলসিএম এইচসিএম বিষয়টা বুঝি তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং অঙ্কেতে একটু পাজল করার জন্য এদিক ওদিক দিয়ে ঘোরানো থাকবে, সেখানে পাজল হওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি 1-2 ধাপ করি আমরা কিন্তু এটা বুঝতে পেরে যাব কি বলতে চাওয়া হয়েছে। সেটা আমাদের 2-1 পড়তে হবে বেশি, তাহলে কিন্তু আমরা বুঝতে পেরে যাব। এরকম অঙ্ক দেওয়া হয়। আবার আমরা যে ফর্মুলা দিয়ে করলাম সেরকম ফর্মুলাতেও আসে। আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি। দুটি সংখ্যার লসাগু বলা আছে 48 এবং সংখ্যা দুটোর অনুপাত দেয়া আছে। সংখ্যা দুটো কত সেটা বলা নেই, তাদের অনুপাতটা দেয়া রয়েছে। তাহলে এখানে সংখ্যা দুটির যোগফল কত হবে সেটা বের করতে বলা আছে। তো এখানে আমাদের x ধরে নিতে হবে। ধরে নেওয়া হোক যে সংখ্যা দুটো 2x, অর্থাৎ যেহেতু অনুপাত তাহলে আমরা একটা কমন গুণ যদি এদের সাথে করে দিই তাহলে কিন্তু আমরা সেটাকে সংখ্যা ধরতে পারি। যেহেতু অনুপাত, কমন একটা কিছু যদি গুণ করা হয় তাহলে সেই অনুপাতটা মিলবে এবং সংখ্যা দুটো পাবো আমরা। তো আমরা এরকম ধরতে পারি 2x এবং 3x, এই দুটো হচ্ছে সংখ্যা। তাহলে এখানে কি বলছে, সংখ্যার যে গুণফলটা, লসাগুটা, সেটা দেয়া আছে 48। এবার আমরা যদি এই 2x এবং 3x এর যদি লসাগু করি
তাহলে কি আসবে? তাহলে আসবে 2 ইন্টু 3 ইন্টু এক্স, লসাগু আসবে এইটা। এবার লসাগুটা এখানে দেয়া রয়েছে, লসাগু দেয়া রয়েছে কত? 48 দেয়া রয়েছে লসাগু। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব, এক্সের ভ্যালুটা পেয়ে যাব, এটা 6 হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8, এটা হচ্ছে এক্সের ভ্যালুটা। এবার 8টা আমরা যদি 2 এর সাথে গুণ করি তাহলে 16, আর এটা 24, এই দুটো হচ্ছে সংখ্যা। এবার সংখ্যা দুটো আমরা যোগ করে দিলে আনসার পেয়ে যাব 24 আর 16 পেয়ে যাব 40। এরকমভাবে আমাদের এক্স ধরেও কিন্তু কখনো কখনো অঙ্ক করতে হবে। সমস্ত কিছু ফর্মুলায় যাব না, অনেক অনেক ধরনের ফর্মুলা আছে, সেগুলো সমস্ত মুখস্থ রাখা সম্ভব নয় প্রত্যেকটা ক্ষেত্রে। আমি আরেকটা কথা বলে দেবো, যারা এই জায়গাতে নতুন, মানে ম্যাথের বই টই কেনে নিয়ে হঠাৎ করে ম্যাথের বই যে কোনো কিনতে হঠাৎ করে বারণ করবো। যেমন একটা বই রয়েছে চঞ্চল ঘোষের বইটা, ওতে শুধুমাত্র ফর্মুলা দেয়া রয়েছে। অনেকেই শুনবে চঞ্চল ঘোষের বইটা খুব বিখ্যাত বই, প্রচুর ফর্মুলা দেয়া রয়েছে। এমন নয় যে প্রয়োজন লাগে না, আমি সেটা বলছি না প্রয়োজন লাগে না, কিন্তু প্রথমেই অনেক অনেক ফর্মুলা মুখস্থ করতে বারণ করব, কারণ এক একটা অধ্যায়ে অনেক অজস্র ফর্মুলা দেয়া রয়েছে। সমস্ত যদি মুখস্থ করতে হয় তাহলে সেটা কিন্তু মাথায় থাকবে না। আমাদের কাজ হচ্ছে বুঝে নেওয়া বিষয়টা এবং সেই অনুযায়ী অঙ্কগুলো করা। আরেকটা বিষয়, অঙ্কের ক্ষেত্রে একেবারেই ভয় লাগার কোনো জায়গাই নেই, কারণ হচ্ছে এখানে কয়েকটা টাইপ রয়েছে। টাইপ, ওই যে আমি ক্ষুদ্রতম বৃহত্তম দেখালাম, ওইটা একটা টাইপ। তারপরে ওই কয়েকটা সংখ্যা যেটাকে সমান ভাগে ভাগ করে দেয়া, ওটা একটা টাইপ। তারপরে ঘড়ি ঘন্টা একই সঙ্গে কখন বাজবে, এটা একটা টাইপ। এই যে কয়েকটা টাইপ আছে, এই কয়েকটা টাইপ যদি আমরা করে যাই, প্রশ্ন তার মধ্যেই আসবে, শুধু সংখ্যাটা পাল্টে দেওয়া হবে। কোয়েশ্চেনের ভাষা সমস্ত কিছু এক, শুধু সংখ্যাটা পাল্টে দেওয়া হবে। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো জায়গাই নেই। কয়েকটা টাইপ যদি প্রত্যেকটা অধ্যায় থেকে 5 থেকে 7টা টাইপ গড়ে, 5 থেকে 7টা টাইপ গড়ে যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করে যাই, তাহলে আমরা কিন্তু 100% এখানে ম্যাথ কমন পাবো, এটা নিশ্চিত। সমস্ত পরীক্ষাতেই তাই হয়। সুতরাং এই জায়গাতে ভয় পাওয়ার কোনো জায়গাই নেই, এবং ভয় পেয়ে গিয়ে প্রচুর প্রচুর ফর্মুলার মুখস্থ করারও কোনো জায়গা নেই। একটু যদি আমরা প্র্যাকটিস করি, প্রত্যেক দিন কিছুটা সময় যদি প্র্যাকটিস করা যায়, তাহলে অতি সহজে 1-1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে যদি প্রত্যেক দিন করা যায়, তাহলে 1-1.5 মাস 2 মাস লাগবে। আর যদি মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করলাম, এটাও করলে চলে, কারণ অন্য সমস্ত কিছু রয়েছে, তাহলে কিন্তু 3-4 মাস মতো সময় লাগবে, তার মধ্যে কিন্তু কভার হয়ে যাবে। তো বিষয়টা এরকমই। তো সমস্ত একই ধরনের জিনিসগুলো আসে এখানে, মানে ভয় পেয়ে যাওয়ার, ঘাবড়ে যাওয়ার কোনো জায়গাই নেই। তো ম্যাথ হোক, ইংলিশ হোক, অন্য সমস্ত সাবজেক্টই হোক, এক একটা সাবজেক্টের এক এক রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে সেই সাবজেক্টটাকে কভার করতে হবে, সেই সাবজেক্টটাকে এইটুকু সময়ের মধ্যে সেটাকে করে নিতে হবে। 6 মাস যদি সময় পাওয়া যায়, সেটা মোর দ্যান নাফ। 6 মাসের আগেই কিন্তু যথেষ্ট দক্ষতা তৈরি হয়ে যাবে, এটা আমি বলছি। আমি ক্লাসগুলো সেভাবেই করাবো, এবং যে নোটসগুলো দেবো ক্লাসের পরে বা আগে, আমি চেষ্টা করব ক্লাসের আগেই দিয়ে দেওয়ার। এখন একটু প্রেশার রয়েছে, যার জন্য আমি একটু পরেই দিচ্ছি নোটসগুলো। এরপরে ওটা আমি নোটসগুলো কিন্তু আগে দিয়ে দেবো ক্লাসে, যাতে আরও বেশি সুবিধা হয় প্রশ্ন করার, ক্লাসের মধ্যে ইন্টারাকশন করার আরও স্কোপ তৈরি হবে, বিষয় সম্পর্কে আরও ভালো করে জানাও হবে। তো সেটা আমি করব। আর এই জায়গাগুলো কিন্তু আমি পুরোটাই কভার করে দেবো এভাবে, এবং আরও বেশি করে, এবং এক একটা চ্যাপ্টারের উপর 2-3টে ক্লাস থাকবে, অধ্যায়ের গুরুত্ব অনুযায়ী ক্লাসগুলো থাকবে। আমি একদিনে পুরোটা অধ্যায় কখনোই শেষ করব না, সেটার অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, অতিরিক্ত প্রেশার তৈরি হবে। তো এইভাবে আমি পরপর করাতে থাকবো, এবং আমি কিছু এক্সারসাইজ দেবো, সেই এক্সারসাইজগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করলে, কারণ আমি জাস্ট অঙ্কটা করালাম, এখানে দেখে নিলাম, বেশ সহজ লাগলো, ঠিক আছে, এই তো আমি পারবই, ভুলে গেলাম, এই জিনিসটা করলে হবে না। যেহেতু আমি মক টেস্টটা নিই এই ম্যাথের ক্ষেত্রেও, সমস্ত জিনিসের ক্ষেত্রেই আমি কিন্তু বাড়িতে কিছু টাস্ক দিয়ে দেবো, সেগুলো করতে বলবো। তাতে করে পুরো বিষয়টা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে, পুরো বিষয়টা খুব সহজে একবারে আয়ত্তে চলে আসবে, কোনো এক্সট্রা এফোর্ট দিতে হবে না, সাথে সাথেই হয়ে যাবে। তো সেভাবে আমি করাবো। তো বিষয়টা হচ্ছে এরকম। এবার
আমি আগেও একবার বলেছি যে এটা ডেমো ক্লাস চলছে, এরপরে কিন্তু পুরোটাই পেইড ক্লাস হয়ে যাবে এবং সেখানে শুধুমাত্র যারা পেইড ক্লাসে জয়েন করবে তাদের ক্ষেত্রেই এই বিষয়গুলো আসবে এবং সমস্ত সাবজেক্টের পিটি, সমস্ত সাবজেক্ট এবং জিওগ্রাফি সাবজেক্টটা এগুলো কিন্তু তাদেরই শুধুমাত্র প্রোভাইড করা হবে। তো এইগুলো এর পরবর্তী আমি যে ক্লাসগুলো করাবো, আমি এক একটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের আমি ডেমো দেবো এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। সেটা দেখে নিয়ে যাদের মনে হবে যে এগুলো যথেষ্ট ভালো এবং আমি এই জায়গা থেকে শিখতে পারবো এবং পরীক্ষাতেও আমার সেই জায়গাতে আমি পৌঁছে যাব, লক্ষ্যে পৌঁছে যাব, তৈরি হয়ে যাব, তারা সরাসরি ওই মেসেজ করবে। গ্রুপের থেকে নাম্বার দেওয়া রয়েছে বা ইউটিউব চ্যানেলেও নিচে নাম্বার দেওয়া রয়েছে, তো সেখানে সরাসরি মেসেজ করে আমাকে মেসেজ করবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে রেজিস্ট্রেশন করে আমি অ্যাডমিশন করিয়ে নেব। ওকে, তো আজকে আমি এইটুকুই করালাম। এর পরের দিন আমি এলসিএম হিসেবে আবারও বিভিন্ন যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমি ক্লাসটা কভার হয়ে যাওয়ার পর আমি ওই মক টেস্টটা নিয়ে নেব। বাড়িতে আমি কিছু টাস্ক দিয়ে দেবো, যে যার সময় মতো দিতে পারে, অসুবিধা নেই, কারণ নানানজন নানান সময় ব্যস্ত থাকে, তবে সেভাবে এগুলো করিয়ে দেবো। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা হ্যাঁ 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 বলুন। স্যার বলছি যে আমি তো একটু আগে জানলাম স্যার, হ্যাঁ, তো এইগুলো এই ব্যাচটার পে কতটা বা কি লাগে সিস্টেমগুলো একটু যদি বলতেন। হ্যাঁ, আমি অলরেডি ওটা দিয়েছিলাম। আমি যেটা মানে পিটি ক্লাস, শুধুমাত্র যারা পিটি ক্লাস করছে তাদের 700 পার মান্থ, সমস্ত ক্লাস সব কিছু করানো হবে, পিটির মধ্যে যা যা রয়েছে সব করানো হবে, 700 পার মান্থ, এটা বলে দিয়েছিলাম। আর যাদের জিওগ্রাফি প্লাস পিটি মানে জিওগ্রাফি সাবজেক্ট এসএলএসটির জন্য যারা করছে তাদের ক্ষেত্রে 1000 পার মান্থ, এটা আমি বলে দিয়েছিলাম। এবার কিছু সমস্যা থাকলে, কারো কিছু বিষয় বলার থাকলে সেটা আলাদা কথা, সেটা আমার সাথে আলাদা করে আলোচনা করে নিতে হবে, এটাও আমি বলে দিয়েছিলাম, কারণ আমি অতিরিক্ত প্রেশার মানে কাউকে দিই না। যাই হোক, বিষয়টা এরকমই। যদি সমস্যা থাকে এবং জেনুইন সমস্যা থাকে, অনেকেই আছে, সেটা আমি কথা বললেই বুঝতে পারবো কার জেনুইন সমস্যা কার জেনুইন সমস্যা নয়। যাই হোক, তো বিষয়টা এরকম। এবং পেইড ক্লাস কিন্তু এরপরে শুরু হয়ে যাবে, সমস্ত সাবজেক্টের আমি একটা করে ডেমো দেবো এবং তারপরে পেইড ক্লাসটা শুরু হয়ে যাবে। ওকে, জিওগ্রাফির ক্ষেত্রে অলরেডি দিয়েছি, সুতরাং জিওগ্রাফি পিটির আর এক্সট্রা ডেমো ক্লাস হবে না, এরপর পেইড ক্লাসে হবে শুধুমাত্র। তো আপনারা একটু ওই নাম্বারটা নিয়ে ওখানে আমাকে, নাম্বারটা আমি কি বলে দেবো, আশা করছি আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, এটাতে ফোন করতে বারণ করছি। এটাতে হোয়াটসঅ্যাপ করলে আমি ওখান থেকে লিঙ্ক দিয়ে জয়েন করিয়ে নেব। ফোন করার হলে আরেকটা নাম্বার দিচ্ছি, স্যার একটা কথা, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাপারে কিছু বলার থাকলে ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে ওখান দিয়ে করে নেবে। এটা যদি কারো মনে হয় কল করব, তাহলে যখন তখন না করে একটু 10টার পর রাত্রে, কারণ তার আগে ক্লাস থাকে আমার, তারপরে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি হোয়াটসঅ্যাপ করলেই হবে, হোয়াটসঅ্যাপ করার পরও আরও যদি কিছু ইনফরমেশান প্রয়োজন হয় তখন এই নাম্বারটাতে করলেই আমি সেখান থেকে ওটা বলে দেবো। ওকে, আর শিডিউলটা আমি দিয়েছিলাম, শিডিউল আমি দিয়ে দেবো, কার কোথায় মানে কি মানে কবে কি ক্লাস আছে কি না আছে সেটা শিডিউল আমি অলরেডি দিয়েছি। এই মাসের শিডিউলটা, প্রত্যেক মাসেরই মাস শুরুর আগে আমি কবে কি ক্লাস হবে কি হবে না হবে সেটা আমি শিডিউলটা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এরপর ফার্দার আমি বলে দিলাম, ফার্দার কিছু বলার থাকলে বা আরও কিছু দেখার থাকলে, অনেকেই হয়তো ডেমো ক্লাস দেখেনি, এর আগেরগুলো দেখেনি, তো সেইগুলো দেখার থাকলে আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেবো। এখন আমি এখানে ক্লাসটা কমপ্লিট করছি। নমস্কার।